ঝর্ণা শীতকালের সকালে গরম গরম ঘি মাখানো আলুর পরোটা এবং তার সাথে রায়তা খেতে খুব পছন্দ করে। শীতকাল পড়লেই ঝর্ণা যখন স্কুলে যেত তখন তার মা তাকে গরম গরম আলুর পরোটা বানিয়ে দিত। সে দুটো আলুর পরোটা বাড়ি থেকে খেয়ে যেত এবং দুটো টিফিন বক্সে প্যাকিং করে স্কুলে নিয়ে যেত। এভাবেই দেখতে দেখতে ঝর্ণা বড় হয়ে ওঠে, কিন্তু এখনো পর্যন্ত শীতকালে সকালবেলা তার আলু পরোটা খাওয়ার অভ্যাস থেকেই যায়। এমনকি বিয়ের পরেও শীতকাল পড়লেই তার মন খুবই হাসি খুশি থাকে। একদিন রঞ্জনা ঠিক করে সে ভালো করে নতুন আলু মেখে মশলা দিয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম আলুর পরোটা বানাবে। রাহুলকে কতবার বললাম অফিসে যাওয়ার সময় আমাকে নতুন আলু নিয়ে এসে দিতে, কিন্তু আলু নিয়েই আসলো না। যাই, এখন বাজারে যাই, বেশি বেশি করে আলু নিয়ে আসি, তাহলে কালকে সকালবেলার জন্য গরম গরম আলুর পরোটা বানাতে পারবো। এই বলে ঝর্ণা বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। সেখানে গিয়ে সে প্রায় 10 কেজির মতো নতুন আলু, কড়াইশুঁটি, গাজর, ফুলকপি ইত্যাদি কিনে নেয়। সেদিন রাত্রিবেলা যখন সবার ডিনার খাওয়ার সময় হয়, কি ব্যাপার বলো তো মা, বৌদি তখন থেকে রান্নাঘরে কি করছে? খুব খিদে পেয়ে গেছে তো। বাবারি বাবা, কখন যে খাওয়া দাওয়া করার পর কম্বলের তলায় গিয়ে ঢুকবো কি জানি। কালকে সকালে আবার তাড়াতাড়ি কলেজে যেতে হবে, কিন্তু এখনো পর্যন্ত বৌদি খাবার দিতে পারলো না। দাঁড়া তো, একবার রান্নাঘরে গিয়ে দেখি বৌমা কি করছে। কখন থেকে ডাকছি, শুনতেই পাচ্ছি না। এমনিতেই শীতকাল আসলে বৌমা মনে হয় কানে কম শোনে। কম তো শুনবেই, কারণ কানে তো সবসময় আলু গুজে বসে থাকে। সকালবেলা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আলুর পরোটা বানাই, আর ওই আলু নিয়েই সারাদিন মেতে থাকি, তাই জন্যই তো কানে শুনতে পাচ্ছে না। সোমা দেবী রান্নাঘরে গিয়ে দেখে তার বৌমা তখনও আলুর পরোটা নিয়েই মেতে আছে। রাত্রিবেলার ডিনার রান্না করার কোনো প্রশ্ন নেই। ঝর্ণা কড়াইয়ের মধ্যে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে আলু পরোটার পুর তৈরি করতে ব্যস্ত থাকে, যা দেখে সোমা দেবী খুবই রেগে যায়। এ কি বৌমা, তুমি কি করছো? আজকে তোমাকে বলেছিলাম গরম গরম চাউমিন ভাজতে। শীতকালে অনেকদিন চাউমিন খাইনি, কিন্তু তুমি এখন আলুর পরোটার পুর তৈরি করছো। তাহলে রাত্রিবেলা রান্না করবে কখন? মা, আপনারা বলেছিলেন চাউমিন খাবেন, কিন্তু বাড়িতে চাউমিন বানানোর তো কোনো দরকার নেই। আমি আপনার ছেলেকে বলে দিয়েছি অফিস থেকে আসার সময় আপনাদের জন্য চাউমিন কিংবা নুডলস নিয়ে আসবে। তাই এখন যেহেতু আমার কোনো কাজ নেই, আমি সকালের কাজটা একটু এগিয়ে রাখছি। সকালবেলা ঠান্ডার মধ্যে এমনিতেই ঘুম থেকে উঠতে কষ্ট হয়, তাই রাত্রিবেলা আলু পরোটার পুর তৈরি করে রাখলে সকালবেলা গরম গরম পরোটা ভেজে আপনাদের খাওয়াতে পারবো। তুমি পারো বটে। তোমাকে কে বলেছে কালকে সকালে আমরা আবার আলুর পরোটা খাবো? আমাদের ইচ্ছা হলে কালকে সকালবেলা আমরা ব্রেড বাটার অমলেটও তো খেতে পারি। শীতকালে ওসব কেউ খায় নাকি? এরকম নতুন আলু শীতকাল ছাড়া অন্য কখনো পাওয়া যায় না। তাছাড়া শীতকালে সকালবেলা মানেই তো আলুর পরোটা খাওয়ার সময়, তাই আপনারা আলুর পরোটাই খাবেন। এই কথা শুনে সোমা দেবী খুবই রেগে যায়। এমন সময় রাহুল অফিস থেকে ফিরে আসে আর সে গরম গরম মিক্স নুডলস কিনে নিয়ে আসে। তারা সবাই মিলে রাত্রিবেলা মিক্স নুডলস খেয়ে নেয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই ঝর্ণা সবার জন্য গরম গরম আলুর পরোটা বানাতে শুরু করে দেয়। আজকে ব্রেকফাস্টে থাকে স্পেশাল আলুর পরোটা, তার সাথে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। বৌদি, আমাকে একটাই আলুর পরোটা দাও। আমি বেশি আলুর পরোটা খাবো না, কারণ আলু খেয়ে খেয়ে আমি কেমন আলুর মতো ফুলে যাচ্ছি। কিন্তু আমি যে তোমার জন্য 4টে আলুর পরোটা বানালাম, বাদ বাকি পরোটাগুলো কি হবে? ইস, তোমরা কিভাবে যে আলুর পরোটাগুলো নষ্ট করো, আমার তো দেখেই গায়ে লাগে। গায়ে লাগার কি আছে? আমরা সকালবেলা যে আলুর পরোটাগুলো খেতে পারবো না, তুমি সেগুলো পেট ভরে খেয়ে নেবে, তাহলেই তো হয়ে গেল। কারণ আমাদের থেকে তুমি তো বেশি আলুর পরোটা খেতে পছন্দ করো। এই বলে ঝর্ণার বাড়ির লোকেরা 2-1টা করে পরোটা খেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু দুপুরে রাহুল এবং তার বোন টিফিন বক্স খুলে দেখে টিফিনের মধ্যেও ঘি মাখানো আলুর পরোটা এবং আলুর দম রাখা আছে, যার ফলে তারা দুজনেই খুবই রেগে যায়। এমনকি চামেলি তার বৌদিকে ফোন করে বলে, হ্যালো বৌদি, তুমি আমার টিফিনে আলুর পরোটা কেন দিয়েছো? তুমি তো দেখলে আমি সকালবেলা মাত্র একটা পরোটা খেলাম, আর বাদ বাকি পরোটা তুমি আমাকে টিফিনে দিয়ে দিয়েছো। সকালবেলার বাসি পরোটা দুপুরবেলা খেতে ভালো লাগে না।
রাগ করার কি আছে? শীতকালে আলুর পরোটা ছাড়া খাওয়ার মতো কি আছে বলো তো? তাছাড়া সকালবেলা অতগুলো আলু পরোটা বানানোর পর আমি আর আলাদা করে তোমাদের জন্য টিফিন বানানোর সময় পাইনি, সেই জন্য আলু পরোটাগুলো টিফিনে প্যাক করে দিয়েছি। খেয়ে নাও, খুব ভালো লাগবে। এই শুনে চামেলি তার বৌদির মুখের উপর ফোন কেটে দেয়। কিছুক্ষণের মধ্যে রাহুলও তার বউকে ফোন করে। তোমার জন্য প্রত্যেকদিন অফিসে এসে আমাকে প্যাক খেতে হচ্ছে। আমার বউ নাকি আলু পরোটা সেটা কিছুই বানাতে পারে না। ভেবেছিলাম তুমি আজকে আমাকে গরম গরম ফ্রাইড রাইস আর আলুর দম টিফিনে বানিয়ে দেবে, তা নয় সকালের আলু পরোটা করে দিয়ে দিয়েছো। আমি তোমাদের এত কথা শুনতে পারবো না। শীতকালে তোমাদের যদি অন্য কোনো খাবার খেতে ইচ্ছা হয় তাহলে তোমরা নিজেরা রান্না করে নেবে। আমি কি সারাদিন রান্না করে বসে থাকবো? অসহ্যকর একেবারে। তোমার বউ তবুও তোমাকে আলুর পরোটা বানিয়ে দেয়, কিন্তু তোমার বাদবাকি কলিগের বউয়েরা রান্না বান্নাই করে না, ওরা অফিসের ক্যান্টিন থেকে খাবার খায়। সুতরাং আমাকে কিছু বলতে এসো না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু ঝর্ণার স্বভাবে কোনো পরিবর্তন হয় না। প্রত্যেকদিন ব্রেকফাস্ট টেবিলে বসে আলুর পরোটা দেখে তার পরিবারের লোকেরা খুবই বিরক্ত হয়ে ওঠে। একদিন, মা, আমি আপনাদের জন্য আলু পরোটা বানিয়ে রেখেছি, আপনারা ব্রেকফাস্টে গরম গরম আলু পরোটা আর চা খেয়ে নেবেন। আমি একটু বাজারে যাচ্ছি, কালকে সকালবেলা আলুর পরোটার সাথে বেগুন ভাজা বানাবো, তাই বেগুন কিনে নিয়ে আসি। এই বলে ঝর্ণা বাজারে চলে যায়, কিন্তু আজকে তার পরিবারের কারোরই আলুর পরোটা খাওয়ার ইচ্ছা হয় না। এমন সময় তারা কি করবে বুঝে উঠতে পারে না। তাই সোমা দেবী সেই আলুর পরোটাগুলো নিয়ে তাদের প্রতিবেশী রত্না দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কি ব্যাপার, এত সকাল সকাল আমার বাড়িতে কেন? আরে, আমার বৌমা সকালবেলা দেশি ঘি দিয়ে আলুর পরোটা বানিয়েছে। তুই তো জানিস শীতকালে আলুর পরোটা খেতে খুব ভালো লাগে, তাই তোর জন্য অনেকগুলো আলুর পরোটা নিয়ে এসেছি, তোরা খেয়ে নে। তোদেরকে তাহলে আজকে আর ব্রেকফাস্ট বানাতে হবে না। এই শুনে রত্নাদেবী এবং তার পরিবার খুবই খুশি হয়। তখনই রত্নাদেবী এবং তার পরিবারের প্রত্যেকে সেই আলুর পরোটাগুলো খেয়ে নেয়। আর এদিকে সোমা দেবী এবং তার পরিবার একটা বড় কচুরির দোকানে যায়। আজকে তারা সেখান থেকে গরম গরম কচুরি এবং আলুর তরকারি খায়, কিন্তু ঝর্ণা সেই বিষয়টা জানতে পারে না। দেখতে দেখতে এভাবেই দু একদিন কেটে যায়। একদিন, বৌমা, এই নাও, এই বাসন বাটিগুলো আমাদের বাড়িতে ছিল, আমি এই বাটিটার মধ্যে মাটন রান্না করে দিয়ে দিয়েছি, তোমরা দুপুরবেলা মাটন আর ভাত খেও। সেদিন তোমার শাশুড়ি মা এই বাসন বাটিতে করেই আমাদের অনেকগুলো আলুর পরোটা দিয়ে এসেছিল। সত্যি তুমি খুব ভালো আলুর পরোটা বানাতে পারো। কি, মা আপনাদের আলুর পরোটা দিয়ে এসছে? বাহ, খুব ভালো তো। এই শুনে রত্না দেবী সেখান থেকে চলে যায়, কিন্তু ঝর্ণা এবার রাগে চোটপাট করতে শুরু করে। আমি শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে কষ্ট করে আপনাদের জন্য গরম গরম আলুর পরোটা বানাই, আর আপনারা সেই আলুর পরোটা রত্না কাকিমাকে খাইয়ে আসেন। এটা কিন্তু মোটেই ঠিক নয়। আপনারা আমার কষ্টের দাম দিতে পারেন না, তাই তো? চারপাশে গিয়ে দেখুন তো কোনো বৌমেই শীতকালে সকালবেলা রান্না বান্না করে কিনা। আমি কিন্তু আপনাদের জন্য প্রত্যেকদিন কষ্ট করে আলুর পরোটা বানাই। একদম বেকার কথা বলবে না বৌমা, তোমাকে কখনো আমরা বলিনি যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে আমাদের জন্য আলুর পরোটা বানাও। তোমাকে আমরা অনেকবার বারণ করেছি, কিন্তু তুমি তো আমাদের কথা শুনবে না। তুমি যেহেতু নিজে আলুর পরোটা খেতে পছন্দ করো, তাই তুমি আলুর পরোটাই বানাবে। আমরা এই শীতের মধ্যে সকালবেলা কচুরি, চিড়ের পোলাও, পোহা এসব খেতে পছন্দ করি, কিন্তু তুমি কি সেগুলো বানাবে? এভাবে প্রত্যেক দিন আলুর পরোটা বানানোর জন্য ঝর্ণার শ্বশুরবাড়িতে ঝামেলা হয়েই থাকে, কারণ ঝর্ণা সকালবেলা আলুর পরোটা ছাড়া অন্য কিছু খেতেও চায় না, আর নাই সে অন্য কোনো খাবার রান্না করতে চায়। এমনকি সে কাউকে সকালবেলা রান্নাঘরে ঢুকতেও দেয় না। দিনের পর দিন তার যেন আলুর পরোটার প্রতি আকর্ষণ আরো বাড়তেই থাকে। এভাবে আরো কয়েকদিন কাটে। একদিন ঝর্ণা ফ্রিজ খুলে দেখে সেখানে অনেকগুলো চিজের প্যাকেট রাখা আছে। আমি বেশ কিছুদিন আগে চিজের প্যাকেটগুলো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এগুলোর কথা ভুলেই গেছি। আজকে আমি চিজ দিয়ে আলুর পরোটা বানাবো, তাহলে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার উপর রাগ করবে না। চিজ স্টাফিং আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। এই বলে ঝর্ণা চিজ গলিয়ে খুব সুন্দর করে গরম গরম আলুর পরোটা বানাতে শুরু করে। সে ভাবে আজকে তাদের ব্রেকফাস্ট একেবারে জমে যাবে। চিজ দিয়ে আলুর পরোটা, তার সাথে আছে চিকেন কিমা। ঝর্ণা যখন সবাইকে খাবারগুলো পরিবেশন করে
মা, আজকে আপনাদের সকালবেলা গরম গরম আলুর পরোটা খেতে অসুবিধা হবে না, কারণ আজকে আমি একটু অন্য ধরনের আলুর পরোটা বানিয়েছি। তার সাথে আছে চিকেন কিমা। আপনারা আজকে ভালো মতো ব্রেকফাস্ট করতে পারবেন। কেন, তুমি আবার আলুর পরোটার মধ্যে কি দিয়েছো? দেখে তো বেশ ভারী মনে হচ্ছে। কি করব আর, এই শীতকাল আসলেই আমরা একেবারে অসহ্য হয়ে উঠি, কারণ তোমার মাথায় তো আলু পরোটার ভূত উঠে নাচতে শুরু করে। ছেড়ে দাও মা, বৌদিকে আর বেকার কোনো কথা বলে লাভ নেই। সকালবেলা আলুর পরোটা বানাই, তারপর দুপুরবেলা ফাঁকি মেরে সেই আলুর পরোটা দিয়ে লাঞ্চের কাজ সেরে দেয়। এমনকি এখন রাত্রিবেলা আলু পরোটার প্রিপারেশন করতে গিয়ে বৌদি তো রাতের খাবার রান্না করতেই ভুলে যায়, শুধুমাত্র সকালবেলা আলুর পরোটা খাওয়ার জন্য সারা দিনের খাওয়া দাওয়া নষ্ট করে। এভাবে সেদিনও তারা বাধ্য হয়ে আলুর পরোটা খায়, কিন্তু সেই আলুর পরোটাগুলো খাওয়ার পর থেকেই তাদের শরীরে ভীষণই অস্বস্তি হতে শুরু করে, কারণ তাদের যে চিজ খেলে অ্যালার্জি হয় সেটা ঝর্ণা জানে না। ঝর্ণা, তুমি আলু পরোটার মধ্যে কি মিশিয়েছো বলো তো? আমাদের তো ভীষণ শরীর খারাপ লাগছে, গাটা গরম হয়ে যাচ্ছে, চোখে ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না। কেন, কিছু মেশাইনি তো, শুধুমাত্র আজকে আমি একটু বেশি বেশি করে চিজ দিয়ে আলুর পরোটা বানিয়েছি, আর চিকেন কিমাতেও একটু চিজ দিয়েছিলাম, এছাড়া তো কিছুই নয়। বৌদি, আমাদের তো চিজে অ্যালার্জি আছে, তুমি তো ভালো করেই দেখো যে আমরা সকালবেলা লিকার চা খাই, এমনকি দুধ জাতীয় কোনো জিনিসই আমরা খাই না, তবুও তুমি চিজ দিয়ে আমাদের জন্য আলুর পরোটা বানালে। তোমার এই আলুর পরোটা পাগলামির জন্য আমরা এখন মরতে বসেছি। সকালবেলা আলুর পরোটা বানানোর আগে একবার তো আমাদের জিজ্ঞাসা করতে পারতে। উফ, আমার মাথাটা ভীষণ ঘুরছে। এভাবে হঠাৎ করে কথা বলতে বলতে তারা প্রত্যেকেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়, যা দেখে ঝর্ণা খুবই ভয় পেয়ে যায়। ঝর্ণা তাড়াতাড়ি বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। দেখুন, আপনি সবাইকে এত বেশি বেশি আলুর পরোটা খাইয়েছেন যে কারণে সবার প্রেসার অনেকটা হাই হয়ে গেছে, তার উপর আজকে আবার চিজ খেয়েছেন, তাই আপনার কপাল ভালো যে আপনাদের শ্বশুরবাড়ির লোকদের স্ট্রোক হয়ে যায়নি। ডাক্তারবাবুর কথা শুনে ঝর্ণার খুবই খারাপ লাগে। কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের লোকেদের যখন জ্ঞান ফিরে আসে, ঝর্ণা তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ আজকে শুধুমাত্র ঝর্ণার জন্যই তার পরিবারের লোকেরা এতটা অসুস্থ হয়ে যায়। সেদিনের পর থেকে ঝর্ণা আর কারোর জন্য কখনো আলুর পরোটা বানায় না, সে প্রত্যেকদিন বিভিন্ন রকম খাবার মিলিয়ে মিশিয়ে সবাইকে খেতে দেয়। চুমকি তার শাশুড়ি মা দেবস্মিতা দেবীর সঙ্গে বাস করত। তারা দুজনে ফুচকা বিক্রি করত। প্রত্যেক দিনের মতো আজকেও চুমকি ও তার শাশুড়ি মা ফুচকা বিক্রি করতে যাবে বলে তাদের ঠেলা গাড়ি প্রস্তুত করছিল। বৌমা, সব ঠিকঠাক হয়ে গেছে তো? চলো আমরা যাই এবার, আজকে অনেক দেরি হয়ে গেল। আরে দাঁড়ান, ফুচকা বিক্রি করতে যাব, তার আগে মন ভরে একটু ফুচকা খেয়ে নি। এই বলে চুমকি ফুচকা বিক্রি করতে যাওয়ার আগেই নিজেই মন ভরে ফুচকা খেতে থাকে। বৌমা, তুমি কিন্তু এগুলো ঠিক করছো না। তুমি এরকম ভাবে সব ফুচকা খেয়ে নিলে আমাদের লাভ হবে কিভাবে? আমি কিন্তু তোমাকে আর এত সহজে ছেড়ে দেব না। আমি এবার থেকে প্রত্যেকদিন তোমার কাছ থেকে হিসাব নেব। আমার লাভ চাই, তুমি তো জানো আমার কি ইচ্ছা। আমি চাই আমাদের এই ফুচকার ঠেলা গাড়ি একদিন অনেক বড় একটা ফুচকার দোকানে পরিণত হোক, কিন্তু এরকম চলতে থাকলে আমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। মা, আপনি বেকার বেকার চিন্তা করছেন। ঠিক আছে, আপনি তো রোজ আমার সঙ্গে ফুচকা বিক্রি করতে যান, তাই তো? আজকে আমাকে একা ফুচকা বিক্রি করতে দিন, দেখবেন আমি কেমন লাভ করে বাড়ি ফিরে আসি। তাই তোমাকে একা ফুচকা বিক্রি করতে পাঠালে অনেক বেশি লাভ হবে? আমার তো মনে হচ্ছে তুমি সব ফুচকা খেয়ে খালি ঠেলা গাড়ি বাড়িতে নিয়ে আসবে। সে আমি যাই করি না কেন, আপনার শুধু টাকা চাই, তাই তো? আমি আপনাকে টাকা এনে দেব, আপনি শুধু বাড়িতে থাকবেন, তাহলেই হবে। ঠিক আছে, আমিও দেখি তুমি কি করতে পারো। চুমকি তার শাশুড়ি মায়ের কথা শুনে চটজলদি তার মুখে মেকআপ করে নেয় এবং ফুচকার ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতে বেরিয়ে পড়ে। চুমকি দেখতে খুবই সুন্দর ছিল, তাকে তাদের এলাকার অনেকেই খুবই পছন্দ করত, কিন্তু চুমকির সঙ্গে তার শাশুড়ি মা থাকায় তার সঙ্গে সবাই কথা বলতে ভয় পেত। আজকে চুমকি তার শাশুড়ি মাকে না নিয়েই ফুচকা বিক্রি করতে বেরিয়ে পড়েছিল, আর চুমকি আজকে খুব সুন্দর মেকআপ করায় তাকে দেখতেও খুবই সুন্দর লাগছিল। বাজারের লোকজন চুমকির দিকে হা করে তাকিয়ে দেখতে থাকে। তখনই রাস্তা দিয়ে রাকেশ নামে একটি ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে একইভাবে চুমকির দিকেই তাকিয়েছিল। শুধু আমাকে দেখলেই হবে? এসো আমার দোকানে ফুচকা খেয়ে যাও। আমার হাতের তৈরি ফুচকা খুবই সুস্বাদু, এতটাই সুস্বাদু যে তুমি কটা ফুচকা খেয়েছো সেটাই মনে রাখতে পারবে না। ফুচকা খেতে খেতে গল্পও হবে।
এটা শুনে রাকেশ নামে ছেলেটি খুবই খুশি হয়। আচ্ছা তাই নাকি, তাহলে দাও, তোমার ফুচকা কেমন খেতে দেখা যাক। আমার ফুচকা আমার মতোই সুন্দর, যেমনই মুচমুচে তেমনই রসালো। খেয়ে বলো কেমন লাগলো। সত্যি তোমার ফুচকা খেতে খুবই সুস্বাদু। আচ্ছা, তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না তুমি ফুচকা বিক্রি করো। আমি তো প্রথমে তোমাকে দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর দেখতে মেয়ে ফুচকা বিক্রি করছে কেন। তুমি কিন্তু কম নও, তুমিও দেখতে খুবই হ্যান্ডসাম। তোমার মতো 2-4টে হ্যান্ডসাম কাস্টমার পেয়ে গেলে আমার আর কি চাই বলো তো। তোমার কিন্তু 200 টাকার ফুচকা হয়ে গেছে, আর ফুচকা দেবো তোমাকে। এটা শুনে রাকেশ অবাক হয়ে যায়। কি 200 টাকার ফুচকা হয়ে গেল? কি বলছো কি তুমি? এই কিছুক্ষণের মধ্যে আমি 200 টাকার ফুচকা কিভাবে খেয়ে ফেললাম? আমার সঙ্গে গল্প করতে করতে খেয়ে ফেলেছো। আমি তো আগেই বলেছি আমার ফুচকা এত সুস্বাদু হয়, কে কটা খেয়েছে মনে রাখতেই পারে না। কিন্তু আমি তো কোনোদিনও 30 টাকার ফুচকাও খেতে পারি না। আজকে আমি 200 টাকার ফুচকা খেয়ে ফেললাম, আমার তো কিছুই মনে হচ্ছে না, এমনকি আমার পেটও তো ভরেনি। হ্যাঁ, এটাই তো চুমকির ট্যালেন্ট। চুমকির ফুচকা যতই খাও না কেন, তোমার পেট ভরে গেলেও তোমার মন ভরবে না। আর তোমার সঙ্গে এটাই হয়েছে, তোমার কিন্তু পেট ভরে গেছে, মন ভরেনি। আর তাই তোমার মনে হচ্ছে যে তোমার পেট ভরেনি। আমি তোমাকে এখনো ফুচকা খাওয়ালে তুমি কিন্তু এখনো ফুচকা খেতে পারবে। বলো খাবে, দেবো নাকি? না না ঠিক আছে, আর দিতে হবে না, এই নাও তোমার 200 টাকা। এই বলে রাকেশ চুমকিকে 200 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। রাকেশ কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে 200 টাকার ফুচকা খেয়ে ফেললো। অন্যদিকে চুমকি মনে মনে খুবই খুশি হয়। ভালোই বোকা বানালাম ছেলেটাকে। সেজে গুজে মেকআপ করে এসে আমার রূপের আগুনে আমি সবাইকে ঝলসে দেব। কাস্টমার গুলো আমার দিকে দেখবে নাকি ফুচকা খাবে। মাত্র 40 টাকার ফুচকা দিয়ে বললাম 200 টাকার ফুচকা। এভাবেই তো কাস্টমারদের বোকা বানানো যাবে, আর আমি বেশি বেশি টাকা লাভ করতে পারবো। এভাবেই রাস্তা দিয়ে যাতায়াত করা ব্যক্তিদের চুমকি ডেকে ডেকে ফুচকা খাওয়াতে থাকে। সে রাকেশের মতো আরো বেশ কয়েকটা কাস্টমারকে সেদিন পেয়ে যায়। চুমকি তাদেরকেও ভালো মতো বোকা বানিয়ে তাদেরকে কম ফুচকা দিয়ে বেশি টাকা লাভ করে। সেদিন চুমকির বেশ ভালো টাকাই ইনকাম হয়েছিল। সে বাড়িতে এসে তার শাশুড়ি মাকে 3000 টাকা দিয়ে বলে, এই নিন মা, আজকে আমি ফুচকা বিক্রি করে 3000 টাকা ইনকাম করেছি। এটা শুনে তার শাশুড়ি মা অবাক হয়ে যায়। কি বলছোটা কি তুমি? তুমি ফুচকা বিক্রি করে আজকে 3000 টাকা লাভ করেছো? কিন্তু ঠেলা গাড়িতে 3000 টাকার মতো ফুচকা ছিলই না। তুমি এত টাকা কিভাবে ইনকাম করলে? এটা কিভাবে সম্ভব? আজ পর্যন্ত আমি তোমার সাথে থেকেও এত টাকা লাভ করতে পারলাম না, আর তুমি আজকে একা একা ফুচকা বিক্রি করতে গিয়ে এত টাকা লাভ করে বাড়ি ফিরলে। আমি কিভাবে কি করেছি সেটা আপনার জেনে কোনো লাভ নেই। আপনি শুধু আমাকে কিছুদিন সময় দিন, দেখবেন আমি খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ করব। আমাদের একটা অনেক বড় ফুচকার দোকান বানাবো। আপনি শুধু আমাকে একা একা ফুচকা বিক্রি করতে যেতে দেবেন, তাহলেই হবে। পরের দিন চুমকি মার্কেট থেকে খুবই ছোট ছোট কয়েকটা ড্রেস কিনে নিয়ে আসে। সে ফুচকা বিক্রি করতে যাওয়ার সময় খুবই ছোট একটা পোশাক পরে ফুচকা বিক্রি করতে চলে যায়। খুবই ছোট্ট স্টাইলিশ জামা পরে চুমকিকে ফুচকা বিক্রি করতে দেখে তার দোকানে অনেক যুবক ছেলে এসে ভিড় করে। যুবক ছেলেদের পাশাপাশি বাজারে সবজিওয়ালা, মুদিখানার দোকানদার এবং অন্যান্য দোকানদাররা চুমকির কাছে ফুচকা খেতে আসে। সবাই চুমকির সঙ্গে কথা বলার জন্য লাফালাফি করতে থাকে। চুমকি খুবই চালাকি করে সবাইকে ঠকাতে থাকে। সে মাঝে মধ্যে কারোর কাছ থেকে 2বার করে টাকা নেয়, আবার কাউকে কাউকে সে ব্যালেন্স টাকা ফিরিয়ে দেয় না। এরকম ভাবেই কয়েকদিন চলতে থাকে। চুমকির মনে আরো লোভ লালসার সৃষ্টি হয়। আমাকে এবার অন্য কোনো পদ্ধতি প্রয়োগ করতে হবে, যাতে আমি আরো বেশি টাকা ইনকাম করতে পারি। কিন্তু কি যে করলে আমি আরো বেশি টাকা ইনকাম করতে পারবো, এটাই হচ্ছে চিন্তার বিষয়। চুমকি মনে মনে এসবই ভাবছিল। ঠিক তখনই সেখানে সবজিওয়ালা রতন আসে। কি বৌদি, কেমন আছো? এতদিন পর তোমাকে আজকে একা পেলাম। আগে তো সবসময় তোমার শাশুড়ি মা তোমার সঙ্গেই থাকতো, সেই জন্য আমার ফুচকা খাওয়ার ইচ্ছা থাকলেও কখনোই ফুচকা খেতে আসতাম না। আর এমনিও কদিন ধরে তোমার দোকানে যা ভিড় হচ্ছে, তুমি তো আমার দিকে একবারের জন্য ফিরে তাকাও না। সব ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বৌদি বললে কেন? তুমি আমাকে বৌদি বলবে না। যখন তোমার দাদা আমার জীবনে নেই, তাহলে তুমি আমাকে কি হিসেবে বৌদি বলছো? আমাকে তুমি আমার নাম ধরে ডাকবে। দাদা তোমার জীবনে নেই মানে? দাদা কি মারা গেছে নাকি? না না, মারা যায়নি, কিন্তু ওই শয়তান ছেলেটা আমাদের কাছে মারা গেছে এটাই ধরে নিয়েছি। আজকে শুধুমাত্র ওর জন্য আমাকে রাস্তায় বেরিয়ে ফুচকা বিক্রি করতে হচ্ছে। আমার এই অবস্থার জন্য শুধুমাত্র ও দায়ী। আমাকে ছেড়ে ও অন্য একটা মহিলাকে বিয়ে করেছে।
এভাবে চুমকি তার বরের নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আসলে চুমকি তার বরকে টাকা ইনকাম করার জন্য অন্য শহরে পাঠিয়েছিল। বাবা, তোমার সঙ্গে তো খুবই অন্যায় হয়েছে। ইস, তোমার বরটা এত বোকা কেন বলো তো? এত সুন্দর বউকে ছেড়ে কেউ অন্য মেয়ের দিকে কিভাবে তাকায়? তুমি যদি আমার বউ হতে তাহলে আমি তো কখনোই এমন করতে পারতাম না। আচ্ছা, তোমার তো মনে হয় বিয়ে হয়ে গেছে। তোমার যদি বিয়ে না হতো তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম, কিন্তু কি করব বলো, আমার ভাগ্যটা যে খুবই খারাপ। কি, তুমি আমাকে বিয়ে করতে? তুমি চাইলে আমরা এখনই বিয়ে করতে পারি। আসলে তোমার মতো মেয়ে পেলে আমি দ্বিতীয় বিয়েও করতে পারি। না না, এইসব কি করে সম্ভব? আসলে আমি এখন এসব ভাবছি না। বিয়ে তো আজ না কাল করতেই হবে। আমার এখন বয়সটাই কত হয়েছে বলো তো। কিন্তু তার আগে আমার একটা স্বপ্ন আছে। আমি অনেক বড় ফুচকার দোকান তৈরি করতে চাই। এই স্বপ্নটা পূরণ না হওয়া পর্যন্ত আমি নিজেকে নিয়ে ভাবতে পারবো না। তোমার স্বপ্ন পূরণ করতে আমি তোমাকে সাহায্য করব। বলো তোমাকে কি সাহায্য করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। কি তুমি সত্যি বলছো? তাহলে বেশি কিছু নয়, তোমার তো সবজির দোকান। তুমি তাহলে প্রত্যেকদিন আমাকে ফুচকা তৈরি করার জন্য প্রয়োজনীয় সবজিগুলো দিও। যেমন ধরো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, ধনেপাতা, তেঁতুল আর যা যা লাগে আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। আমি তোমার দোকানের জন্য আর তোমার বাড়ির জন্য প্রত্যেকদিন ফ্রিতে সবজি দেবো, কেমন? এভাবেই চুমকি সবজিওয়ালা রতনকে খুবই চালাকিভাবে তার জালে ফাঁসিয়ে নেয়। সবজিওয়ালা ভাই তো পটে গেছে, এবার আমি রোজ ফ্রিতে সবজি পেয়ে যাব। এবার বাজারের মুদিখানার দোকানদার রাজাদাকে পটাতে হবে। প্রত্যেকদিন রাজাদা হা করে আমার দিকে তাকিয়ে থাকে। যে করেই হোক রাজাদাকে পটাতে পারলে আমি রেশনের জিনিসগুলো পেয়ে যাব। চুমকি যেভাবে সবজিওয়ালা রতনকে ফাঁসিয়েছিল, সে ঠিক একইভাবে মুদিখানার দোকানদার রাজাকে ফাঁসায়। সে প্রত্যেকদিন রাজার কাছ থেকে ফ্রিতে সুজি, ময়দা, তেল এবং প্রয়োজনীয় মশলাপাতি নিতে থাকে। সে একই সঙ্গে রতন এবং রাজা দুজনকে বোকা বানাচ্ছিল। এর ফলে চুমকিকে তার ফুচকার ব্যবসায় একটা টাকাও ইনভেস্ট করতে হতো না। সে ফ্রিতেই ফুচকা তৈরি করার সমস্ত সরঞ্জাম পেয়ে যেত। এর ফলে প্রত্যেকদিন সে অনেক অনেক টাকা ইনকাম করে। মাত্র 2-3 মাসের মধ্যেই চুমকি একটা বড় ফুচকার দোকান খুলে ফেলে। বড় দোকান খুলে নেওয়ার পর চুমকি সবজিওয়ালা কিংবা মুদিখানার দোকানদার কাউকে আর পাত্তা দেয় না। একদিন রতন এবং রাজা দুজনে একসঙ্গে চুমকির কাছে আসে। তখন দোকানে চুমকির শাশুড়ি মা এবং বর দুজনেই ছিল। আসলে অনেকদিন পর চুমকির বর রঞ্জন বাড়িতে ফিরে এসেছিল। চুমকি, তুমি আর কতদিন ঘোরাবে আমাকে? তুমি আমাকে কবে বিয়ে করবে? এই তো আজকে তোমার শাশুড়ি মা এখানেই আছে। ফাইনাল কথা আজকে বলেই ফেলি তাহলে। এই, তুই কি বলছিসটা কি ভাই? চুমকি আমাকে বিয়ে করবে বলেছে, তোকে নয়। কি হলো চুমকি, বলো কবে বিয়ে করবে তুমি আমাকে? রতন এবং রাজার কথা শুনে চুমকি খুব ভয় পেয়ে যায় এবং সে চুপ করে দাঁড়িয়ে থাকে। এই, তোরা কি বলছিসটা কি? আমার বউ তোদেরকে বিয়ে করবে বলেছে? এটা আমার বউ, বুঝেছিস? যা ভাগ এখান থেকে। আমি বেঁচে থাকতে চুমকি অন্য বিয়ে করবে কেন? কেন? তুমি যখন চুমকিকে ধোকা দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে পারো, তাহলে চুমকি কেন আমাকে বিয়ে করতে পারবে না? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার ছেলে আবার অন্য বিয়ে কবে করলো? এ তো শহরে টাকা ইনকাম করতে গিয়েছিল। এই, তোমরা কি বলছো আমাকে খুলে বলো তো। তোমাদের কথা আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আর চুমকি, তুমি চুপ করে আছো কেন? এই, তোমরাই বলো, তোমরা বলো আমাকে ব্যাপারটা। রতন এবং রাজা দুজনে বুঝে যায় চুমকি তাদের দুজনকে ঠকিয়েছে। তাই তারা চুমকির পরিবারকে সব কথা জানায়। সবটা জানার পর চুমকির বর এবং শাশুড়ি মা তার উপর খুবই রেগে যায়। ছি বৌমা, তোমার এত লোভ! তুমি তাহলে ফুচকা বিক্রি করে অত টাকা কিভাবে উপার্জন করতে, আমি সেটা আজকে বুঝতে পারলাম। তুমি এদেরকে ঠকিয়েছো। তুমি কিন্তু এটা একদমই ঠিক করনি। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি সত্যিই ভুল করেছি। এরকম করা আমার উচিত হয়নি। রতন দাদা, রাজা দাদা, আমি তোমাদের থেকে নেওয়া জিনিসগুলোর দাম মিটিয়ে দেব। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও। আর রঞ্জন, তুমিও আমাকে ক্ষমা করো। আসলে আমি শুধুমাত্র আমাদের দোকান খুলবো বলে এসব করেছি। আমি ভাবতেও পারিনি ব্যাপারটা একদিন এত বড় আকার ধারণ করবে। দেবস্মিতা ও রঞ্জন কোনো রকমে রতন ও রাজাকে বুঝিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা দুজনে চুমকিকে অনেক বকাবকি করে। চুমকিকে শাস্তি স্বরূপ রঞ্জন আর ফুচকা বিক্রি করতে দেবে না বলে ঠিক করে। সেদিনের পর থেকে রঞ্জন এবং তার মা দুজনে মিলে ফুচকা বিক্রি করতে থাকে। তারা কিছুদিনের মধ্যেই রতন ও রাজার সমস্ত টাকা শোধ করে দেয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।